লাখো মুসল্লির অংশগ্রহণে টঙ্গীর তুরাগ নদের তীরে আদায় করা হলো জুমার নামাজ। নামাজ শেষে সারা বিশ্বের শান্তি ও পরকালের কল্যাণ কামনায় দোয়া করা হয়। এর আগে বেলা ১:৩০টায় শুরু হয় নামাজ। এতে তাবলিগ জামাতের মুসল্লি ছাড়াও অংশ নেন ঢাকাসহ আশপাশের অসংখ্য মুসল্লি। নামাজে অংশ নিতে ভোর থেকে মুসল্লিরা জড়ো হন ময়দানে। মূল ময়দানে জায়গা না পেয়ে আশপাশে বিভিন্ন সড়ক, ফুটপাতে অবস্থান নিয়ে নামাজ আদায় করেন। বৃহস্পতিবার বাদ মাগরিব ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার আমবয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের ইজতেমায় অংশ নিয়েছে বিদেশি মুসল্লিরাও। সার্বিক ব্যবস্থাপনায় খুশি প্রায় সবাই। নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় ১০,০০০ সদস্যের পাশাপাশি বসানো হয়েছে ৩০০-র বেশি সিসি ক্যামেরা। মুসল্লিদের সুবিধায় আজ থেকে চলছে ১৪টি বিশেষ ট্রেন। রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে প্রথম পর্ব। এরপর পর্যায়ক্রমে হবে দ্বিতীয় ও তৃতীয় পর্ব। ১৬০ একর জমি প্রায় এখন কানায় কানায় ভরপুর রয়েছে আলহামদুলিল্লাহ। এবং ইজতেমাকে কেন্দ্র করে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে ইতিমধ্যে প্রায় আমাদের ৭২টি দেশ থেকে ২,১৫০ জন মেহমান বর্তমানে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা প্রতি বছরেই এই জুমা নামাজ পড়ার জন্য এখানে আসা হয়, জামাত বন্ধু হিসেবে আসা হয়। আমাদের দেখে অন্য মানুষরা শিখতে পারে, তারা ইসলাম সম্পর্কে জানতে পারে। আজকে পবিত্র জুমার দিন, অফিস বন্ধ থাকার কারণে আমরা জুমার নামাজ পড়তে আসছি এই টঙ্গী ইজতেমা ময়দানে। একটা সুন্দর ব্যবস্থা, যত কষ্টই হোক এই জন্য জানি আমরা এখানে সবার একসাথে বহুত লোকের লগে নামাজ আদায় করতে পারি আর তাদের বয়ান শুনতে পারি। এটাও জন্য আমাদের বাংলাদেশের আমাদের তুরাগ তীরে জুমার নামাজ আদায় করলেন লাখো মুসল্লি। ইজতেমা ময়দানে পরিস্থিতি জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আদিলুর রহমান। আদিল, জুমার নামাজ তো শেষ হয়েছে, মোনাজাতও শেষ হয়েছে, মুসল্লিরা সার্বিক ব্যবস্থাপনা নিয়ে কি বলছেন? কিছুক্ষণ আগে আসলে জুমার নামাজ শেষ হয়েছে এবং আয়োজকরা যেটি আসলে বলছিলেন যে এবারের ৫৮তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বে ইজতেমায় আগত মুসল্লিদের সঙ্গে জুমার নামাজে অংশ নিতে আসা মুসল্লিদের মিলিয়ে এই সংখ্যা প্রায় ২০ লাখের মতো মুসল্লি আসলে আজকে এই জুমার নামাজ একসাথে আদায় করেছেন। জুমার নামাজ আদায় করার শেষে যারা এখানে শুধুমাত্র জুমার নামাজই আদায় করতে এসেছিলেন তারা এই মুহূর্তে ইজতেমার ময়দান এবং আশপাশের যে সড়কগুলো বা তুরাগ তীরে যে অবস্থান নিয়েছিলেন তারা এখন তাদের নির্দিষ্ট যে গন্তব্য সেই গন্তব্যে ফিরতে শুরু করেছেন। সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মুসল্লিদের মধ্যে এখন পর্যন্ত আসলে আমরা কোনো ধরনের বড় ধরনের কোনো অভিযোগ আসলে পাইনি। অন্যান্য ইজতেমার সময় আমরা বিশেষ করে পানির সংকট খুব প্রকট আকার ধারণ করে এবং পানির সংকটের অভিযোগ, বিশুদ্ধ পানির অভিযোগ, এই অভিযোগগুলো আসলে সবচাইতে বেশি আমরা পেয়ে থাকি। তবে এবছর আমরা এখন পর্যন্ত সেই ধরনের কোনো অভিযোগ আমরা পাইনি। আয়োজক কমিটির পক্ষ থেকে যেটি আসলে বলা হচ্ছে যে এবার তারা মানুষের উপস্থিতি অনেক বেশি হবে এমনটা ধারণা করে, বিশেষ করে এই মুহূর্তে যাদের ইজতেমা হচ্ছে শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারী যারা ইজতেমা করছেন তারা দুটি পর্বে তাদের ইজতেমা করছেন। প্রথম পর্বটি আজকে থেকে শুরু হয়েছে এবং এই পর্ব রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপরে একদিন বিরতি দিয়ে আবার সোমবার থেকে শুরু হয়ে বুধবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শুরাই নিজাম বা মাওলানা জুবাইরের অনুসারীদের দুই পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে। যেহেতু আসলে দুই পর্বে বিশ্ব ইজতেমা হচ্ছে সে কারণে তাদের জেলাগুলো ভাগ করে দেওয়া হয়েছে। প্রথম পর্বে ৪১টি জেলা এবং পরের যে পর্বটি আছে সেই পর্বে আরো ২২ জেলার অংশ নেবে। সেক্ষেত্রে মুসল্লিদের যে সংখ্যা সেই সংখ্যা আসলে কিছুটা কম হবে। এজন্য ব্যবস্থাপনার যে বিষয়টি সেই ব্যবস্থাপনার বিষয়টি আরো ভালো হয়েছে এবং একই সাথে এবছর আপনি জানেন যে যেহেতু আসলে সহিংসতা হয়েছে এবং দুটি পক্ষ মাওলানা সাদ এবং মাওলানা জুবাইরের অনুসারীরা বিভক্ত হয়েছে সেই ২০১৯ সাল থেকে। এবছর তাদের বিভক্তি আরো প্রকট আকার ধারণ করেছে। সেক্ষেত্রে যারা প্রশাসনের যারা দায়িত্বে আছেন, বিশেষ করে সিটি কর্পোরেশন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ এবং গাজীপুর জেলা প্রশাসক, তারা সার্বিক যে ব্যবস্থাপনার দিকে আসলে বাড়তি নজর দিয়েছে। অন্যান্য বছর আমরা দেখেছি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে ১২টি গভীর নলকূপ বসানো হয়, এবার কিন্তু আসলে ১৬টি গভীর নলকূপ বসানো হয়েছে। অন্যদিকে সেনাবাহিনীর পক্ষ থেকে বরাবরের মতো এবারও পল্টন নির্মাণ করে দেওয়া হয়েছে মুসল্লিদের যাতায়াতের জন্য।
যে কারণে অন্যদিকে ডেস্কো থেকে আমরা দেখেছি যে নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য ব্যবস্থা করা হয়েছে। অর্থাৎ প্রশাসনের এই পদক্ষেপগুলোর কারণে সার্বিক যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এজন্য মুসল্লিদের মধ্যে বড় ধরনের কোনো অভিযোগ আসলে আমরা পাইনি। আজকে যারা এই জুমার নামাজে অংশ নিয়েছেন সেই সব মুসল্লিরা বলছেন যে এটি বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম জুম্মার নামাজের জামাত, এবং এই জামাতে অংশ নিতে পেরে আসলে তারা সৌভাগ্যবান মনে করেন। এ কারণে দূর দূরান্ত থেকে তারা একটু কষ্ট হলেও এই জুমার নামাজ আদায় করতে আসেন। এবং জুমার নামাজকে কেন্দ্র করে আমরা দেখেছি যে আশপাশের যে সড়কগুলো আছে সেই সড়কগুলোতে ময়দান ছাড়িয়ে সেই সড়কে মুসল্লিরা নামাজ পড়েছেন। সেই সময় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে, যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। জুমার নামাজের পরে আবার যান চলাচল স্বাভাবিক হবে বলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো মুসল্লিরা যেটি আসলে বলছিলেন যে এখানে একসঙ্গে এত মানুষের সঙ্গে জামাত আদায় করতে পেরে তারা যেমন একদিকে খুশি, অন্যদিকে তারা মনে করছেন যে এর ওসিলায়, এই বড় জামাতের ওসিলায় হয়তোবা তাদের যে পাপ আছে সেই পাপগুলো মোচন হবে, এবং যে দোয়া তারা এখানে এসে করেন সেই দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন, এমনটি আসলে এখানে তাদের প্রত্যাশা। অন্যদিকে ইজতেমায় আগত যেসব মুসল্লিরা আছেন সেই মুসল্লিরা বলছেন যে এখানে তারা প্রত্যেক বছর আসেন এবং প্রত্যেক বছর এসে দেশ বিদেশের যে আলেমরা এখানে বয়ান করেন তাদের কাছ থেকে তারা শিক্ষা গ্রহণ করেন যে আগামী একটি বছর তারা কিভাবে পথ চলবেন, কিভাবে তারা দিনের পথে থাকবেন, কিভাবে তারা মানুষকে হেদায়েতের মধ্যে রাখবেন, কিভাবে তারা ইসলাম প্রচার করবেন, এবং এখান থেকে ফিরে গিয়ে তারা এই শিক্ষাটি কাজে লাগান এবং বাস্তব জীবনে প্রয়োগ করেন। এ কারণেই ইজতেমা ময়দানে যারা মুসল্লিরা তাদের উদ্দেশ্য আসলে একটাই, সেটি হচ্ছে যে কিভাবে দিনের পথে থাকবেন, কিভাবে আল্লাহ তাআলাকে তারা রাজি খুশি করাবেন। এ কারণেই এই অনেক কষ্ট হলেও অনেক দূর দূরান্ত থেকেই আসলে তারা আসেন। এবং অনেক মুসল্লি এটিও আসলে বলছেন যে হজে অনেকে যেতে পারেন না, কিন্তু হজের পরে মুসলমানদের সবচেয়ে বড় মহাসম্মেলন বলা হয় এই ইজতেমাকে, এবং এই ইজতেমাকে ঘিরে দেশ বিদেশের মুসল্লিরা এখানে আসেন, দেশ বিদেশের আলেমরা এখানে আসেন, বয়ান করেন, এবং তাদের সঙ্গে থেকে জিকির ইবাদত বন্দেগীতে মশগুল থাকার মধ্য দিয়ে তারা এক ধরনের আনন্দ পান, এবং তারা মনে করেন যে তাদের এই যে শিক্ষাটি আসলে তারা নিচ্ছেন এটি আসলে প্রকৃত শিক্ষা। এ কারণেই তারা প্রত্যেক বছর এই মুসল্লিরা এখানে এই বিশ্ব ইজতেমার যে ময়দান সেই বিশ্ব ইজতেমার ময়দানে তারা আসেন। আমরা আয়োজক কমিটির সাথে কথা বলছিলাম। আয়োজক কমিটি যেটি আসলে বলছেন যে এবছর ৭২টি দেশ থেকে ২০০০-এর বেশি বিদেশি মুসল্লি এই বিশ্ব ইজতেমায় অংশ নিয়েছেন, এবং দ্বিতীয় পর্বেও অনেক দেশের মুসল্লিরা অংশ নেবেন। এবং প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মিলিয়ে ৫ ফেব্রুয়ারি এই বিশ্ব ইজতেমার প্রথম দুটি পর্ব শেষ হয়ে যাচ্ছে। এরপরে ৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত তৃতীয় পর্ব অনুষ্ঠিত হবে, এবং তৃতীয় পর্ব মূলত মাওলানা সাদ অনুসারী যারা আছেন তারা করবেন, এবং ১৬ ফেব্রুয়ারি আখির মোনাজাতের মধ্য দিয়ে এবারের যে ৫৮তম বিশ্ব ইজতেমার যে আয়োজন সেই বিশ্ব ইজতেমার আয়োজনটি আসলে শেষ হবে। এরই মধ্যে আমরা দেখেছি যে যেহেতু এবছর সহিংসতার ঘটনা ঘটেছে, নিহতের ঘটনা ঘটেছে, সেক্ষেত্রে প্রশাসনের পক্ষ থেকে আসলে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। মূলত বলা যায় যে টঙ্গীর ইজতেমা ময়দান এবং তার আশপাশের এলাকাগুলো নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে শুধুমাত্র ৭,০০০ পুলিশ সদস্যই মোতায়েন করা হয়েছে, এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মিলিয়ে প্রায় ১০,০০০ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবারকার নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করছেন। এবং একই সাথে অন্যান্য বছরের চেয়ে এবছর সিসিটিভি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে, ওয়াচ টাওয়ারের সংখ্যা বাড়ানো হয়েছে, এবং একই সাথে যদি কোনো ধরনের কোনো বিশৃঙ্খল ঘটনা ঘটে সেখানে তাৎক্ষণিক সেটি মোকাবেলা করার জন্য বিশেষ যে টিম সেই বিশেষ টিম প্রস্তুত রাখা হয়েছে। এবং আজকে আপনাকে জানিয়ে রাখি যে বিশ্ব ইজতেমার মধ্যে এরই মধ্যে কয়েকজন মুসল্লি তাদের মৃত্যু হয়েছে, এবং আজকে জুমার নামাজ শেষ করার পরে যারা মারা গিয়েছেন তাদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।
এবং আজকে দিনের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতাটি শুরু হয় ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে। মাওলানা জিয়াউল হক, পাকিস্তানের একজন মাওলানা, তিনি আজকের দিনের আনুষ্ঠানিকতাটি শুরু করেন। এরপরে আমরা দেখেছি যে সকাল 10টায় খিত্তায় খিত্তায় তালিম হয়েছে, তালিমে বয়ান হয়েছে। এরপরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে নিয়ে বয়ান হয়েছে, শিক্ষকদেরকে নিয়ে বয়ান হয়েছে এবং খিত্তায় খিত্তায় জিকির হয়েছে। ইবাদত বন্দিগির মধ্যে এই ইজতেমাতে যারা এসেছেন তারা মশগুল রয়েছেন, আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে তারা নিজেদেরকে ব্যস্ত রেখেছেন। সকাল থেকে বৈরী আবহাওয়া ছিল, শীত ছিল, ঠান্ডা বাতাস ছিল, সেগুলো আসলে কোনো কিছু বাধা হয়ে দাঁড়ায়নি এই ইজতেমায় আসা মুসল্লিদের কাছে। কারণ তারা বলছেন যে এই বাধা তাদের কাছে আসলে কোনো কিছুই নয়। তার কারণ হচ্ছে যে তারা এসেছেন একটি উদ্দেশ্যে, সেটি হচ্ছে যে এই ইজতেমার ময়দানে তারা সমবেত হয়েছেন, এখান থেকে তারা দ্বীনের শিক্ষা নেবেন, এখান থেকে তারা হেদায়েত নেবেন এবং এখান থেকে আসলে কিভাবে ইসলামের পথে চলা যায় সেই বার্তাটি আসলে তারা নিতে চান। এই কারণে যত শীত, যত দুর্ভোগী হোক না কেন, তারপরেও আসলে তারা এই মাঠে আসলে অবস্থান করবেন এবং সেখান এইটি নিয়েই তারা ফিরবেন। এবং আপনাকে একটু বিষয় বলে রাখি যে আগামীকালও নানা ধরনের নানা আনুষ্ঠানিকতা আছে। এরপর রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই 58তম বিশ্ব ইজতেমার যে প্রথম পর্ব, সেই প্রথম পর্বটি শেষ হবে। এবং আজকে এই জুমার নামাজের পর আবার কিন্তু আসলে বয়ান শুরু হয়ে গেছে। এখন বয়ান করছেন জর্ডানের একজন মাওলানা। তিনি আসরের নামাজের আগ পর্যন্ত বয়ান করবেন। আসরের নামাজের আগ পর্যন্ত বয়ান হওয়ার পরে, আসরের নামাজের পরে বয়ান করবেন বাংলাদেশের মাওলানা জোবায়ের। তিনি বয়ান করবেন মাগরিবের আগ পর্যন্ত। মাগরিবের নামাজের পরে সবচেয়ে আকর্ষণীয় যে বক্তা বা যে মাওলানা, যার বয়ান শোনার জন্য অধীর আগ্রহে সবাই অপেক্ষা করে থাকেন, বিশেষ করে মুসল্লিরা, তার সেই মাওলানা লাট, তিনি ভারতের একজন মাওলানা, তিনি বয়ান করবেন এবং তার বয়ানের মধ্য দিয়েই আজকের যে আনুষ্ঠানিকতা, এই আনুষ্ঠানিকতাটি শেষ হবে। এবং আগামীকাল বিকালে বিশেষ করে আসরের নামাজের পর গণবিবাহের আয়োজন করা হয়েছে এবং সেই গণবিবাহের প্রত্যেক বছরই আয়োজন করা হয়ে থাকে, এবছরও সেই আয়োজনটি থাকছে। অর্থাৎ সব মিলিয়ে যেটি আসলে বলা যায় যে বিশ্ব ইজতেমার যে 58তম পর্ব, সেই 58তম পর্বে লাখো মুসল্লি এই তুরাগ তীরে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং অনেকে এখনো আসছেন। এবং আখেরি মোনাজাতকে ঘিরে আরো মুসল্লিদের সংখ্যা বাড়বে এবং টঙ্গীর তুরাগ তীরে জায়গা হবে না। আশেপাশের সড়ক, আশেপাশের বাড়িঘরের ছাদে মুসল্লিরা আখেরি মোনাজাতে অংশ নেবেন বলে আয়োজকরা আশা করছেন। তো আমার কাছে ইজতেমা ময়দান থেকে এটাই ছিল এখনকার সবশেষ। টঙ্গী তুরাগ তীরে ইজতেমা ময়দান থেকে জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। বইমেলায় নাশকতা করতে চাইলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। তবে এমন কোনো আশঙ্কা নেই বলেও আশ্বস্ত করেন তিনি। সকালে 21শে বইমেলার প্রস্তুতি দেখতে গিয়ে কমিশনার এসব কথা বলেন। বইমেলায় যেন কোনো ধর্মীয় উস্কানিমূলক বই প্রকাশিত না হয় সে বিষয়ে নজর রাখা হবে। আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে তাতে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ছাত্রলীগ সহ নিষিদ্ধ সংগঠনগুলোকে নজরদারিতে রাখা হয়েছে। এছাড়া মেলা প্রাঙ্গণে মব জাস্টিস হবে না বলেও নিশ্চিত করেন ডিএমপি কমিশনার। নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি, সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ প্রোগ্রাম দিতেই পারে এবং সেগুলো তো আমরা প্রতিদিনই মোকাবেলা করে যাচ্ছি। এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনেক নেতাকে আমরা ইতিমধ্যে অ্যারেস্ট করেছি, তারা বন্দী আছে। আর তারা যদি এরকম কোনো অ্যাটেম্প নেয় অবশ্যই আমরা ব্যবস্থা নিব। তবে আপাতত দৃষ্টিতে আমি কোনো আশঙ্কা দেখি না। 21শে বইমেলায় এবার তুলে ধরা হবে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের নানা দিক। থাকছে জুলাই চত্বরও। 1 ফেব্রুয়ারি মাসব্যাপী বইমেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা। এখন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মানসম্পন্ন বইয়ের গুরুত্ব দিচ্ছে বাংলা একাডেমি। এদিকে নাশকতার শঙ্কা না থাকলেও মেলা নিরাপত্তা ঘিরে সতর্ক পুলিশ। হাতুড়ি পেরেকের টুংটাং আর রঙের প্রলেপ, সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমি প্রাঙ্গণে জোর ব্যস্ততা। কড়া নাড়ছে সৃজনশীলতা আর আবেগের অনন্য মেলবন্ধন অমর 21শে বইমেলা। বইমেলায় এবার জুলাই চত্বর থাকছে। বাড়ানো হয়েছে স্টল সংখ্যা। মানসম্পন্ন বইয়ে দেয়া হচ্ছে গুরুত্ব। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এমনটাই জানান বাংলা একাডেমির মহাপরিচালক। তিনি বলেন, সম্প্রতি মব কালচার নিয়ে বিভিন্ন ঘটনা ঘটলেও বইমেলায় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুতি রয়েছে। বইমেলা যেটাকে আমরা
বাংলাদেশের সামগ্রিক সবচেয়ে স্পর্শকাতর, সবচেয়ে কাঙ্ক্ষিত ইভেন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি হিসেবে দেখতে পাই এবং এবারও আছে। সেটার সামগ্রিক সাফল্য আসলে এই সবার উপর নির্ভর করবে। মাসব্যাপী বইমেলায় প্রতিদিনই হাজারো মানুষের নির্বিঘ্ন সমাগম ও নিরাপত্তা নিশ্চিতে সতর্ক ঢাকা মহানগর পুলিশ। নাশকতার সুনির্দিষ্ট তথ্য না থাকলেও নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। বইমেলাকে কেন্দ্র করে আমাদের বিস্তারিত কর্মসূচি হাতে নেওয়া হয়েছে, বিশেষ করে নিরাপত্তা সহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো। 1 ফেব্রুয়ারি মেলা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। জুলাই আগস্টের ছাত্র জনতার অভ্যুত্থানের নানা দিক তুলে ধরা হবে বইমেলায়। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিশুদ্ধ পানি নিশ্চিতে ৮,৮৫০ কোটি টাকার প্রকল্প হাতে নেয় বিগত আওয়ামী লীগ সরকার। গভীর নলকূপ আর রেইন ওয়াটার হারভেস্ট চলে গেছে দলীয় লোকজনের হাতে। লুটপাট হয়েছে প্রকল্পের সরঞ্জাম আর টাকা। হাজার হাজার মানুষ সুপেয় পানির জন্য টাকা দিয়ে হয়েছেন প্রতারিত। বিভিন্ন জেলা ঘুরে বিস্তারিত সাদাত রহমতুল্লাহর অনুসন্ধানী রিপোর্টে। সাতক্ষীরার শ্যামনগর উপজেলা। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে লবণাক্ততা বেড়ে সুপেয় পানির তীব্র সংকট। তৃণমূল আর পিছিয়ে পড়া মানুষদের সুপেয় পানি দিতে প্রকল্প হাতে নেয় সরকার। শ্যামনগরে বরাদ্দ দেওয়া হয় ১৫০০ টাকার রেন ওয়াটার হারভেস্ট, কিন্তু টাকা দিয়ে প্রতারিত হন হতদরিদ্র এসব মানুষ। ১৫০০ টাকার পানির ট্যাঙ্কি কিনতে হচ্ছে ১২ থেকে ১৫,০০০ টাকায়। এই ট্যাঙ্কি আপনি কতটা কিনছেন? ১৫,০০০ টাকা দিয়ে কিনছি। ৫-৬ হাজার টাকা নেই, আর চেয়ারম্যান মেম্বারের এরম ভাবে বুলে বুলে টাকা নেয়, নিয়ে সব টাকা সব খাইয়ে জোরা। এই লোকে বিতরণ করতেছে, তাদের কাছ থেকে নিয়ে আমরা যোগাযোগ করে তার কাছ থেকে ১২,০০০ টাকা দিয়ে কিনে নিয়েছি। ভুক্তভোগীদের অভিযোগ, দলীয় কোটায় বরাদ্দ দেওয়া হয় এসব পানির ট্যাঙ্ক। যারা অসহায় তাদেরকে দেওয়া হয়নি। দেশে ওই চেয়ারম্যানের যারা দলীয় লোক ৩,৩৬,০০০ টাকা, এখন আমার 3টে টিউবওয়েলের কোনো ব্যবস্থা হয়নি। একই অবস্থা যশোর জেলার শার্শা উপজেলায়। কাইবা ইউনিয়নে ২৬টি গভীর নলকূপ নিজের এলাকায় বরাদ্দ দেন চেয়ারম্যান। 10টি পরিবারের জন্য একটি পাম্প দেওয়ার কথা থাকলেও উঠেছে দলীয় লোকজনকে বেছে বেছে দেওয়ার অভিযোগ। এই যে এই বাড়িতে একটা, আমাদের বাড়িতে একটা, ওই বাড়িতে একটা, আবার রাস্তার ওই পাশে আছে। অন্য জেলাতেও প্রকল্পের একই অবস্থা। লাভবান হচ্ছেন বিত্তবানরা। ৯,৫০০ কোটি টাকার সুপেয় পানির প্রকল্পের সাবেক পরিচালক তুষার মোহন সাধু খা এখন জনস্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলী। তার সাথে কথা বলতে গেলে ফিরতে হয় গেট থেকেই। যার কাছে আসবেন তার সাথে যোগাযোগ করে তার তো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসবেন। প্রকল্পের সাথে সংশ্লিষ্ট সবাইকে বিচারে আওতায় আনার কথা বলেন টিআইবি নির্বাহী পরিচালক। জনগণের অর্থের অপচয় করেছে এবং আত্মসাৎ করেছে। কর্ণধার হিসেবে প্রকল্প পরিচালক, প্রকল্প বাস্তবায়নের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন, তারা সকলেই কিন্তু যোগ সাজসের মাধ্যমে এই সুবিধাটা অর্জন করেছেন। আমরা আশা করব যে কোনো অবস্থায় যারা এর সাথে জড়িত ছিল তারা যেন বিচারহীনতা ভোগ করতে না পারে। সুপেয় পানির প্রকল্প শুরু হয় 2019-20 অর্থ বছরে, যা চলবে 2026 সাল পর্যন্ত। সাদাত রহমতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গুম, খুন ও গণহত্যার প্রতিবাদে রাজধানী বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে থেকে ইসলামী ছাত্র শিবিরের গণমিছিল শুরু হয়েছে। এ নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী বনি ইবনে কামাল। বনি, ছাত্র শিবিরের তো গণমিছিল শুরু হয়েছে, কারা কারা অংশ নিয়েছেন, বক্তারা কি বলছেন? দেখুন, এখানে আজকে আসলে কোনো ধরনের বক্তৃতার ঘটনা কিন্তু ঘটেনি। আমরা যেটা দেখেছি যে নামাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে বায়তুল মোকাররম থেকে এই মিছিলটি শুরু হয়ে শাহবাগের দিকে যাচ্ছে এই মুহূর্তে, এবং আমরা শাহবাগের একেবারেই কাছাকাছি রয়েছি। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে এই যে মিছিল, গণমিছিল, এটির আয়োজন করা হয়েছে এবং এই মিছিলে অনেকেই কিন্তু আসলে অংশ নিয়েছে। বেশ বড় একটি মিছিল হচ্ছে বলে আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা এসেছেন, যারা এই মিছিলে যোগ দিয়েছেন, তারা বারবারই আওয়ামী লীগ, ছাত্রলীগ নিষিদ্ধের, ছাত্রলীগকে তো নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকেও নিষিদ্ধের কথা বলছেন তারা, এবং পাশাপাশি তারা দাবি জানাচ্ছেন যে যত দ্রুত সম্ভব আবু সাইদ মুগ্ধদের হত্যার বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিও কিন্তু এই গণমিছিল থেকে জানানো হচ্ছে। আমরা দেখছিলাম যে যখন এই মিছিলটি শুরু হয়েছে, একেবারেই বায়তুল মোকাররম থেকে যখন শুরু হয়েছে, তখন থেকেই কিন্তু আসলে এই মিছিলের সঙ্গে যারা সংশ্লিষ্ট রয়েছেন তারা স্লোগানে পুরো যে এলাকা, যে এলাকা দিয়ে যাচ্ছেন সব জায়গায় একেবারেই মুখর করে রাখছেন, এবং তারা বলছিলেন যে ফ্যাসিবাদের জায়গা আর বাংলাদেশের
মাটিতে হবে না, এই বাংলার মাটিতে ফ্যাসিবাদের জায়গা হবে না বলে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন। এবং তাদের সঙ্গে যখন আমরা কথা বলার চেষ্টা করছিলাম, তারাও বলছিলেন যে বাংলাদেশে আর যেন ফ্যাসিবাদ কায়েম হতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। এবং আওয়ামী লীগের যেই রাজনৈতিক অবস্থান বা আওয়ামী লীগ যেই রাজনৈতিকভাবে যেই অত্যাচার চালিয়ে গিয়েছে সেইগুলো বন্ধ এবং সেগুলোর বিচারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। আমরা তাদের সকাল থেকেই তারা আসলে এই যে মিছিলের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি নিচ্ছিলেন। বায়তুল মোকাররমের সামনে থেকে ঠিক বাদ জুমা এই মিছিলটি শুরু হয়। এরপর সেটি সচিবালয় থেকে প্রেস ক্লাব হয়ে এই মুহূর্তে শাহবাগে এসে জড়ো হয়েছে। এবং শাহবাগে এখানে হয়তো তারা এখন আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য রাখার যে বিষয়টি সেটি হয়তো করতে পারেন, কিন্তু এর আগ পর্যন্ত আসলে আনুষ্ঠানিকভাবে শিবিরের কোনো নেতাকর্মী কোনো ধরনের বক্তব্য কিন্তু রাখেননি। আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা বলছিলেন যে তারা আসলে গণমানুষের সম্পৃক্ততা বাড়াতে এই গণমিছিলের আয়োজন করেছেন এবং পাশাপাশি ফ্যাসিবাদের দোসর যারা রয়েছে তাদের বিরুদ্ধেই এই মিছিল, এবং যারা আসলে ফ্যাসিবাদের সঙ্গে জড়িত ছিল, যারা ফ্যাসিবাদ কায়েম করেছে, ফ্যাসিবাদের সহযোগী ছিল, তাদেরকেও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হচ্ছে ছাত্র শিবিরের এই মিছিল থেকে। আমরা এই মিছিলের একেবারেই শুরু থেকে যদি বলি, শুরু থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মিছিলের সঙ্গে শিবিরের যত নেতাকর্মী রয়েছে ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ সবাই কিন্তু সম্পৃক্ত হয়েছেন বা সবাই এসেছেন। এই মুহূর্তে এই শাহবাগ মোড়ে এসে ছাত্র শিবিরের যে মিছিলটি, গণমিছিলটি, সেটি অবস্থান নিয়েছে। এরপর এখান থেকে পরবর্তী কোনো কর্মসূচি হয়তো ঘোষণা করা হবে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। শাহবাগ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী বনি ইবনে কামাল। চট্টগ্রামে খাল খননের নামে বিপুল অনিয়ম, দুর্নীতি ও লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। সকালে নগরীর বাকুলিয়া, বারুইখলা ও ১৬ শহরের সুন্নিয়া খাল পরিষ্কার কার্যক্রম পরিদর্শন শেষে এ মন্তব্য করেন তিনি। শিল্প উপদেষ্টা বলেন, বর্ষায় জলাবদ্ধতায় চট্টগ্রামের মানুষের দুর্ভোগ বাড়ে। জলাবদ্ধতা নিরসনে বড় বড় প্রকল্প হাতে নেয় বিগত সরকার, কিন্তু কাজের চেয়ে তারা লুটপাট করেছে বেশি। তাই এই পরিস্থিতি থেকে মুক্তি দিতে নগরীর খাল নালা পরিষ্কারের কাজ শুরু হয়েছে। সামনের বর্ষায় পুরোপুরি সুফল না পেলেও পরের বছর জলাবদ্ধতা মুক্ত নগরী উপহার দেয়া হবে বলে জানান শিল্প উপদেষ্টা। নগরীর ২১টি খাল পরিষ্কারের জন্য এবছর ১০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। টাকা পাচার হয়েছে প্রচুর, দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই খারাপ করে দেওয়া হয়েছিল। আমরা সেখান থেকে রিকভার করার চেষ্টা করছি। আর যেই খালগুলো কখনোই এত বছর দেখা হয়নি, আপনি তো দেখেছেন কিভাবে করে বন্ধ হয়ে গেছে। আপনারা নিজেরাই দেখছেন যে রাস্তা মানে খাল বন্ধ করে দিয়ে জায়গা দখল, মাটি, ময়লা, সমস্ত কিছু এটা সরাতে যে কাজটা, যে উদ্যোগটা, সেই উদ্যোগটা শুরু হয়েছে এখন। রাজধানী বাজারগুলোয় এখনও চালের দাম বাড়তি। প্রতি কেজি মিনিকেট ও নাজিরশাইলের চাল বিক্রি হচ্ছে ৮০ থেকে ৮২ টাকায়। দাম কমাতে নিয়মিত মিল পর্যায়ে তদারকির দাবি ক্রেতাদের। এদিকে পেঁয়াজের দামও বাড়তি বলছেন ব্যবসায়ীরা। মূলত নতুন দেশি পেঁয়াজই বিক্রি হচ্ছে, প্রতি কেজির দাম রাখা হচ্ছে ৪৫ টাকা। তবে সপ্তাহের ব্যবধানে কিছুটা কমেছে মুরগি, আলুসহ সবজির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৮০ টাকা, সোনালী মুরগির দাম রাখা হচ্ছে ২৮০ থেকে ২৯০ টাকা। আলুর দামও কেজিতে ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২০ থেকে ২৫ টাকায়। এছাড়া বাজারে প্রতিটি ফুলকপি, বাঁধাকপি ১৫ থেকে ২০ টাকা, গাজর ও টমেটো প্রতি কেজির দাম রাখা হচ্ছে ২০ থেকে ৩০ টাকা। এদিকে এখনও বাজারে সংকট কাটেনি খোলা ও বোতলজাত সয়াবিন তেলের। সরবরাহ নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ক্রেতাদের। ধানের দাম বাড়ছে, সেই জন্য চালের দামও বাড়ছে, এই এক কথাই বলে। আরেকটা ব্যাপার হলো কনজিউমার কোম্পানিদের কারণে আজকে চালের বাজারটা এত দাম বেশি। এখন তো নতুন এটা আসছে, এখনো যাই আসছে তাও তো কিছু করতে পারতেছে না। তো আমাদের তো সবাই মিলে একটু যদি সহযোগিতা করি, মানে চালের দাম তখন তো মানুষটা পেট ভরে তো ভাত খেতে পারবে, সেটাও তো মানুষ পারতেছে না। লাল আলু ৩০ টাকা, অনেকটাই কমছে। অনেক গরিব মানুষের জন্য সবজি অনেকটাই মোটামুটি ভালোর দিকে আর কি। চাল ও তেলের দাম নিয়ে অস্বস্তি দেশে প্রায় সব বাজারে। মোটা চাল ৫৫ আর চিকনের জন্য কেজিতে গুনতে হচ্ছে ৯৫ টাকা পর্যন্ত। সংকট কাটেনি সয়াবিন তেলের, তবে সরবরাহ বাড়ায় কোনো সমস্যা নেই শীতের সবজিতে। গত সপ্তাহের তুলনায় কমেছে দামও। শীতের মাঝামাঝি, তাই দেশের কোনো বাজারেই সংকট নেই সবজির। গত সপ্তাহের তুলনায় দামও কমেছে কেজি প্রতি ১০ থেকে ১৫ টাকা। চট্টগ্রাম ও বগুড়ায় এতে মিলেছে স্বস্তি। কিছু জিনিসপত্রের দাম বেশি থাকে, তো সেটা আসলে একেবারেই অন্যায্য না, অগ্রাহ্য না।
মোটামুটি আমার কাছে মনে হয়েছে যেটা যে মানুষের হাতের নাগালে আছে। সবজি টবজি এগুলোর দাম কম, সবাই কিনতেও পারতেছে, খাইতেও পারতেছে, কিন্তু এটা আবার কিছুদিন পর যখন সিজন চেঞ্জ হয়ে যাবে তখন দাম বেড়ে যাবে। তবে সেই স্বস্তি হারিয়েছে তেল ও চাল কিনতে গিয়ে। খুলনায় গত সপ্তাহের চেয়ে কেজিতে ৩ টাকা পর্যন্ত বেড়েছে চালের দাম। মোটা চাল ৫৫ আর চিকনের জন্য গুনতে হচ্ছে ৮০ থেকে ৯৫ টাকা পর্যন্ত। বর্তমান তো চালের সিজন, ধান উঠছে, এই সিজনে এত টাকা চালের দাম হওয়া কোনোভাবেই উচিত না। এই সপ্তাহ বিক্রি করতেছি ৫৫, আবার কোনোটা ৫৬ বিক্রি করি, আর মাঝারিটা বিক্রি করতেছি ৬৫, ৬৬। অন্যদিকে বরিশালের বাজারে এখনও আছে সয়াবিনের সংকট। খোলা বিক্রি লিটার ১৯৫ টাকা। সয়াবিন তেলের দামটা অনেক বেশি। এখানে খুচরা সয়াবিন তেলের মূল্য এখন ১৯৫ টাকা লিটার, যেখানে বোতলের মূল্য ১৭৫ টাকা লিটার। তো আমার মনে হয় এখানেও সরকারের মনিটরিং বাড়ানো উচিত। ঊর্ধ্বমুখী মাংসের বাজারও ব্রয়লার ১৯০, সোনালী ৩২০ ও ১ কেজি দেশি মুরগির জন্য গুনতে হচ্ছে ৬৮০ টাকা, আর গরুর মাংসের দাম ৭৫০ থেকে ৮০০ টাকার মধ্যে। তানজিল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে এবার সিলেট থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, সিলেটের আজকে বাজার পরিস্থিতি কেমন দেখছেন? সেখানে সয়াবিন তেল এবং চালের দাম কেমন দেখছেন? দেখুন, আসলে সিলেটে এই যে শীতের আগমন থেকেই কিন্তু সবজির দাম অনেকটাই কমে এসেছে এবং এখনও কিন্তু সিলেটে সবজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। তবে ক্রেতারা যে বিষয়টি নিয়ে বেশি অভিযোগ করছেন সেটি হলো যে চালের দাম বাড়তি, পাশাপাশি যে সয়াবিন তেল রয়েছে সেটিও অনেক ক্ষেত্রেই কিন্তু সিলেটের অনেক বাজারে, অনেক দোকানে সংকট রয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের রিকাবি বাজারের যে সবজির বাজার রয়েছে এখানে, এবং এখানে এসে যারা ক্রেতা রয়েছেন কিংবা বিক্রেতারা যারা রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছে। তারা জানাচ্ছেন যে এখন যে সবজিগুলো পাওয়া যাচ্ছে, বিশেষ করে শিম, টমেটো, বেগুন, ফুলকপি, বাঁধাকপি, এই সবগুলো সবজির দামই কিন্তু এখন ক্রেতাদের ক্রয়ের নাগালের মধ্যে রয়েছে বলে তারা জানাচ্ছেন। এবং বেশিরভাগ সবজির দামই তারা বলছেন যে ৩০ থেকে ৪০ টাকা কেজি দরে প্রত্যেকটা সবজি কিন্তু বিক্রি হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে যে এই যে সবজিগুলো যেগুলো আনা হচ্ছে সেগুলো কিন্তু অনেক ক্ষেত্রে লোকাল সবজিও কিন্তু তারা আনার চেষ্টা করছেন। অর্থাৎ তারা বলছেন যে যারা সিলেটের মধ্যেই বিভিন্ন উপজেলায় কিংবা সিলেটের আশেপাশের এলাকাগুলোতে যারা সবজি ক্ষেত করছেন তাদের কাছ থেকেও কিন্তু তারা এই মুহূর্তে সবজি আনার চেষ্টা করছেন। এবং এর কারণে কিন্তু মূলত সিলেটের বেশিরভাগ বাজারেই এখন সবজির দাম হাতের নাগালের মধ্যে রয়েছে। পাশাপাশি আমরা কথা বলেছিলাম যারা ক্রেতা রয়েছেন এসব বাজারে আসছেন তাদের সঙ্গেও, তারা বলছেন যে আসলে সবজির দাম হাতের নাগালের মধ্যে থাকলেও কিন্তু মাছ কিংবা মাংসের দাম এগুলো কিন্তু অনেকটাই বেশি। যদি আপনাকে জানাই যে আসলে মাংসের দাম এই মুহূর্তে ব্রয়লার মুরগি কেজি বিক্রি হচ্ছে সিলেটের বাজারে ১৯০ টাকা দরে, এবং গরুর মাংস ক্ষেত্রে বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা দরে। এবং তেলের বাজারে কিন্তু সয়াবিন তেলের সংকট কিন্তু সিলেটের বাজারে এখনো রয়েই গেছে। তো সেই সবকিছু মিলিয়ে আসলে ক্রেতারা চান দাম যেন নাগালের মধ্যে থাকে এবং বাজার মনিটরিং যেন নিয়মিত করা হয়। এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে সিলেট থেকে আমার কাছে সবশেষ। সিলেট থেকে বাজার পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার। মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ হচ্ছে আজ। শেষ দিনে সব শ্রেণীর মানুষের উপচে পড়া ভিড় রয়েছে মেলায়। মূলত জুমার নামাজের পর ভিড় বাড়তে থাকে বেশি। শেষ দিনে ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যে নানা ছাড় দিচ্ছেন বিক্রেতারা। এবার ভালো বিক্রি হওয়ায় খুশি ব্যবসায়ীরা, তবে পণ্যের মান নিয়ে অসন্তোষ রয়েছে ক্রেতাদের। মান বৃদ্ধির তাগিদ তাদের। এবারে মেলায় প্রথমবারের মতো অনলাইনে টিকিট কিনতে পেরেছেন আগত দর্শনার্থীরা। মেলার সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন বাণিজ্য উপদেষ্টা। শেষ দিনে মেলায় প্রবেশ করা যাবে রাত ১০টা পর্যন্ত। আগের দিনগুলোতে প্রাইস অনেক বেশি ছিল, আজকে যেহেতু মনে হয় শেষের দিকে একটু প্রাইস সবকিছু কম, আর ম্যানেজমেন্ট ওভারঅল সবকিছু চিন্তা করলে আগের থেকে আমার বেটার লাগছে। গতবারের চেয়ে এবারে আর একটু ভিন্ন আঙ্গিকে ভালো লাগলো। বাচ্চাদের খেলাধুলার সামগ্রী একটু বেশি ছিল, সব মিলে বেস্ট। এ নিয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, মেলা প্রাঙ্গণে দর্শনার্থীদের ভিড় কেমন দেখছেন? আজকে তো মেলার শেষ দিন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন? বেচা বিক্রি কেমন হচ্ছে? দেখুন, এই ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আজকে সমাপনী দিন। শেষ দিনে আসলে উপচে পড়া ভিড়। আমি কথা শুরুতে বাণিজ্য মেলার চিত্র যদি দেখাই তাহলে দর্শকরা আরো ভালোভাবে বুঝতে পারবে। অর্থাৎ মূলত আমি
যখন দেখে এসেছি তারপর থেকে দেখলাম যে ক্রেতাদের আসলে ভিড় বাড়তে শুরু করেছে এবং এটা জুম্মার নামাজের পরই একসাথে অনেক ভিড়টা বাড়ছে। আমি যদি পুরো রাস্তার চিত্রটা বলি, গত বছরের তুলনায় এই বছরে 300 ফিটের যোগাযোগ ব্যবস্থা মানে রাস্তা ভালো হওয়ার কারণে কিন্তু ভিড়টা বাড়ছে। পাশাপাশি বিআরটিসি জেএসসি বাস সার্ভিস, দ্বিতল বাস সার্ভিস, সেটাও কিন্তু ক্রেতা আকর্ষণে বা ক্রেতাদের আসার ক্ষেত্রে কিন্তু অন্যতম একটা কারণ। এবং পুরো কুড়িল বিশ্ব রোড এবং 300 ফিটের মেলা প্রাঙ্গণ আগে থেকে প্রচুর ভিড় এখানে কিন্তু মেলা প্রাঙ্গণ, এবং যত বেলা বাড়বে 10টা পর্যন্ত মেলা খোলা তত ভিড়টা আরো বাড়বে। এখানে আরেকটি কেনাকাটার বিষয়ের কথা বলি, যেখানে যারা এখানে আসছেন দর্শনার্থী তাদের কয়েকজনের সাথে কথা হচ্ছে, তারা যেটা বলছিল সামগ্রিক ব্যবস্থাপনায় তারা মোটামুটি সন্তুষ্ট। এই সন্তুষ্টের মূল কারণটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এবং মেলার পরিসরটা একটু বাড়ানো, স্টল সংখ্যাটা বাড়ানো। আর যদি ক্রেতাদের অসন্তুষ্টির কথা বলি, তারা যেটা বলছে আসলে মেলা আন্তর্জাতিক নাম দেয়া হলো, কাজে কিন্তু এটা আন্তর্জাতিক না। অর্থাৎ ঢাকা শহরে অন্যান্য বাজারে যে পণ্যগুলো সেটা সে একই পণ্য এখানে কিন্তু সয়লাভ। অর্থাৎ তারা যেটা বলছে যে আসলে মেলা আন্তর্জাতিক মানের এখনো কিন্তু হয় নাই, এটা কিন্তু আসলে মানসম্পন্ন পণ্যের মান বৃদ্ধিতে তারা জোর দিয়েছে। এর পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রেখে, এখানে যারা বিক্রেতা তারা কিন্তু এই নানা রকম পয়সা সাজিয়েছে এবং তারা কিন্তু নানা রকম ডিসকাউন্ট, সার, অফার, একটার সাথে একটা ফ্রি, এই ধরনের পণ্য তারা বিক্রির জন্য ক্রেতা আকর্ষণে রাখছে। অর্থাৎ এখানে যারা বিক্রেতা তারা যেটা বলছে, তাদের স্টল বা দোকানে কোনো পণ্য অবিকৃত তারা রাখতে চাচ্ছে না। যতটুকু সম্ভব সীমিত লাভে তারা এই পণ্যটা বিক্রি করার জন্য তারা চেষ্টা করছে। মূলত ইলেকট্রনিক্স পণ্য, গৃহস্থলী পণ্য, খাবারের দোকান, এই স্টলগুলোতে আসলে ভিড়টা তুলনামূলক বেশি। বিকাল 4টার সময় এখানে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন আসবেন সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে। তারপর থেকে আসলে উনি আসলে বলবেন যে আসলে এই মেলার সামগ্রিকভাবে, যদিও শুরুর সময় বাণিজ্য উপদেষ্টাকে জানতে চাওয়া হয়েছিল আসলে কি এটা আন্তর্জাতিক মানের কিনা, যদিও বাণিজ্য উপদেষ্টা বলেছিলেন এই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা কোনোভাবে আন্তর্জাতিক মানের পর্যায়ে পড়ে না, তবে মন্ত্রণালয় থেকে মান বৃদ্ধির জন্য কাজ করা হচ্ছে। যদি এক কথা আপনাকে বলা হয়, শেষ দিনে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় উপচে পড়া দর্শনার্থী ভিড় এবং এটা রাত 10টা পর্যন্ত খোলা থাকবে। মূলত এই ছিল রাজধানী মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা প্রাঙ্গণ থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী শাহিদ আহমেদ। পটুয়াখালীর কলাপাড়ায় খাল ও ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ উঠেছে ইউনিয়ন বিএনপির এক নেতার বিরুদ্ধে। অবৈধভাবে এবং প্রভাব খাটিয়ে কাটা মাটি বিক্রি হচ্ছে পাশের ইটভাটায়। এতে ফসলি জমি নষ্টের পাশাপাশি ধ্বংস হচ্ছে আশপাশের পরিবেশ। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পৌনমাপাড়া গ্রামের খাল, নদী ও ফসলি জমি থেকে অবাধে কেটে নেওয়া হচ্ছে মাটি। এসব মাটি আবার বিক্রি হচ্ছে পাশেই কেকেভি ও শাপলা নামের ইটভাটাতে। এরই মধ্যে খাপড়াভাঙ্গা এলাকার খাল ও ফসলি জমির মাটি তোলার কারণে ভাঙনের ঝুঁকি তৈরি হয়েছে গ্রামে, পাশাপাশি পরিবেশ দূষণ হচ্ছে মারাত্মকভাবে। মাটি ওই দিক দিয়ে নিয়ে আসছে কাইটা, এই জায়গায় আইসা পল্টনের উপরে বসে আনলোড করতেছে। মাটি রেকাটি জায়গা আছে ওই সেলিম হালদার থেকে আমরা ক্রয় করি, মাটি দেয় ওই রেকাটি জায়গাতে কাটিয়ে আনেছে। এলাকাবাসীর অভিযোগ, লতাচাপলি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সেলিম হালদারের যোগসাজশে চলছে মাটি কাটার মহোৎসব। এই দিয়া খাল দিয়ে কাটছে, কাটার পরে খাল পল্টন চলে গেছে গিয়া, পল্টন নাই এনা ওই আমাকে এই যে কুয়েস্ট একটা মারি আছে লেইসের ভিতরে না, এটা দিয়ে উড়াই দেয়। এইসব অভিযোগ অস্বীকার করে সেলিম হাওলাদারের দাবি, খাল বা অন্য জায়গা থেকে নয়, নিজের জমি থেকে মাটি কাটছেন তিনি। তাইলে আমার জানা নাই, আমার একটু জানতে পারবো। চলে যাওয়ার কথা আরো আগে, ওরা তো ওই মিঠুর ওইটাই মাটি দিচ্ছে, মাটি দিয়ে চলে যাওয়ার কথা ভাইয়া। এর আগে একই অপরাধে সেলিম হাওলাদারকে 7 লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। তবে কেউ নদী খাল কেটে মাটি তুলতে না পারে সেই ব্যাপারে অভিযান চালানোর কথা জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এবং মাটি কাটার সরঞ্জামাদি আমরা জব্দ করে রেখেছি, এখনো আমাদের জিম্মায় সেগুলো রয়ে গেছে। দুষ্কৃতিকারীরা যতই চালাক হোক না কেন, আমরা কঠোর অবস্থানে আছি। আমরা তথ্য সংগ্রহ করছি, যেখানে আমরা তথ্য পাবো আমরা এমন অভিযান আরও করব। অনুমোদনহীন এইসব ইটভাটার দূষণ এবং গ্রাম রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে এলাকাবাসী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 9 মাসের জন্য বন্ধ হচ্ছে সেন্ট মার্টিনে পর্যটনের সুযোগ। সরকারে বেঁধে দেওয়ার সময় শেষ হচ্ছে আজ। কাল থেকে কোনো পর্যটক ভ্রমণের উদ্দেশ্যে সেখানে যেতে পারবেন না। বাসিন্দা ও পর্যটন সংশ্লিষ্টরা আরও 1 মাস সময় বাড়ানোর আবেদন জানালেও তাতে সাড়া মেলেনি সরকারের।
সেন্ট মার্টিন দ্বীপের 12,000 বাসিন্দার প্রধান আয়ের উৎস পর্যটন খাত। একসময় সাগরে মাছ শিকার করেই চলতেন তারা। গত 1 দশক ধরে পেশা পরিবর্তন করা মানুষগুলো এখন পড়েছেন বিপদে। এবার সরকারি সিদ্ধান্ত অনুযায়ী দ্বীপে পর্যটক যাতায়াত বন্ধ হচ্ছে। স্থানীয়রা বলছেন, নভেম্বর থেকে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হওয়ার কথা থাকলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে তা শুরু হয় 1 মাস পর। এতে পর্যটন মৌসুমের 2 মাসের ব্যবসা ক্ষতিগ্রস্ত হয়েছে। যারা দ্বীপবাসী এবং পর্যটন ব্যবসায়ীরা আছি, আমরা একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে আগাচ্ছি। মাত্র 2 মাস, ডিসেম্বর এবং জানুয়ারিতে 2 মাস পর্যটক এসেছে, তাও তুলনামূলক খুবই কম। ব্যবসায়ীরা বলছেন, আরও 1 মাস জাহাজ চলাচলের সুযোগ চাওয়া হয়েছিল সরকারের কাছে। এখন দ্বীপের মানুষের পাশাপাশি ক্ষতির মুখে পড়বেন পর্যটন সংশ্লিষ্টরা। পর্যটন সংশ্লিষ্ট আছে প্রায় 10 থেকে 12,000 লোকজন। কক্সবাজারের বিভিন্ন ট্যুর অপারেটর, ট্যুর গাইড থেকে শুরু করে ট্রান্সপোর্টের সাথে যারা সম্পৃক্ত, ওভারঅল ট্যুরিজম সেক্টরে যারা সংশ্লিষ্ট, আসলে তাদের সকলেরই অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। প্রশাসন বলছে, সরকারি সিদ্ধান্ত বাস্তবায়ন করবে তারা। 1 ফেব্রুয়ারি থেকে কক্সবাজার সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ হবে। সরকারের যে সিদ্ধান্ত ছিল 31 তারিখ পর্যন্ত সেন্ট মার্টিনগামী জাহাজগুলো চলবে। তো এখন পর্যন্ত সরকার এই নির্দেশনায় বহাল আছে, নতুন করে কোনো নির্দেশনা আসেনি। তার মানে হচ্ছে যে আগামী 1 তারিখ থেকে সেন্ট মার্টিনগামী সকল জাহাজ বন্ধ থাকবে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিদ্ধান্তে 30 অক্টোবর পর্যন্ত বন্ধ থাকবে সেন্ট মার্টিন ভ্রমণ। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। ঘন কুয়াশার কারণে সড়কে বেড়েছে দুর্ঘটনার প্রবণতা। রংপুরে সড়কে প্রাণ গেছে 4 জনের। এছাড়া কুষ্টিয়া, ময়মনসিংহে মারা গেছেন আরও 4 জন। 3 জেলায় দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত 23 জন। শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশায় ঢেকে যায় রংপুর। দৃষ্টিসীমা কমে যাওয়ায় সড়কপথে চলাচলে পোহাতে হয় ভোগান্তি। নগরীর সাতমাথায় কুড়িগ্রামগামী বাসের ধাক্কায় নিহত হন মাহিন্দ্রার 2 যাত্রী। পীরগঞ্জে 2 বাসের সংঘর্ষে প্রাণ গেছে 1 জনের। আহত হয়েছেন 15 জন। লাহিড়ির হাট এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মারা গেছে 1 জন। এছাড়া তাজহাটে ঘন কুয়াশার কারণে ডিভাইডারের সঙ্গে বাসের ধাক্কায় আহত হন 3 জন। সাতমাথায় ঢাকা থেকে আগত বাসের সাথে, আর উনি ছিলেন সিএনজিতে। সংঘর্ষে উনি স্পট ডেড হন। ঢাকা থেকে ছেড়ে আসা নাইট কোচের সঙ্গে রংপুরগামী মহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয় চায়না মোড় নামক স্থানে। এই সংঘর্ষের ফলে 3 জন ঘটনাস্থলে মারা যায় আর 1 জন আহত হয়। যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে ভেড়ামারা যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে একটি অটোরিকশা। কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়ক হয়ে যাওয়ার পথে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই মারা যান অটোরিকশার 2 যাত্রী। আহত হয়েছেন 3 জন। 15টার দিকে সিএনজি যাচ্ছিল আপনার কুষ্টিয়া থেকে ভেড়ামারা, এবং পাথর লোড গাড়ি পাবনা রোড থেকে আসতেছিল। পাথর লোডের ট্রাকের ঘন কুয়াশা ছিল, তার ভিতরে আপনার ট্রাকের সামনের ডান চাকাটা পাংচার হয়ে বামে চাপা লেগে সামনাসামনি সংঘর্ষ না, ওই দৌড়ে ডান পাশে এবং সিএনজি ডান পাশে লেগে দুর্ঘটনা ঘটছে। এদিকে ময়মনসিংহ সদরের দিগারকান্দায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ হারিয়েছেন 2 বন্ধু ইয়াসিন আবি ও মেহেদি হাসান। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকা, সিলেট সহ 4 বিভাগ এবং কুমিল্লা, নোয়াখালীর কোথাও কোথাও আজ বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, কোথাও কোথাও থাকতে পারে ঘন কুয়াশাও। শনিবার পর্যন্ত এই অবস্থা থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। টানা 3 দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে উত্তরের জেলা পঞ্চগড়ে। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় 9.8 ডিগ্রি সেলসিয়াস। ভোর থেকে ঘন কুয়াশার সাথে হিমশীতল বাতাসে তীব্র শীত অনুভূত হয়। এতে দুর্ভোগে পড়েন কৃষি শ্রমিক সহ খেটে খাওয়া মানুষ। তবে বেলা বাড়ার সাথে সাথে দেখা মেলে সূর্যের। এতে জনজীবনে নেমে আসে স্বস্তি। তবে চুয়াডাঙ্গায় বেড়েছে তাপমাত্রা। 2 দিনের ব্যবধানে তাপমাত্রা 10.4 ডিগ্রি থেকে 19 ডিগ্রিতে উঠেছে। এদিকে চাঁদপুরে সকাল থেকে মেঘলা আকাশের পর দুপুরে হঠাৎ বৃষ্টিতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। ভোর থেকে প্রায় 10টা-11টা পর্যন্ত ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকে। মানুষ বেশ ঠান্ডায়
কষ্ট পাচ্ছে। সকাল থেকে খুবই কুয়াশা ছিল, এখন রোদ উঠছে, এখন ঠান্ডা কম। আর এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরের আজকের আয়োজন। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরে বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।